ছোটখাটো সমস্যা দূরে রেখে সব দলকে ভোটে অংশ নেওয়ার আহ্বান ফখরুলের। রাজনীতিবিদদের বিভেদের কারণে ফ্যাসিবাদ ফিরলে ক্ষমা করবে না জাতি, বললেন সালাউদ্দিন। বাস্তবায়ন প্রক্রিয়া নিশ্চিত হলেই জুলাই সনদে সই করবে এনসিপি, বললেন আখতার। আইনি ভিত্তি না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা। ব্রাহ্মণবাড়িয়ায় পূর্ব বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে নিহত এক, আহত অন্তত ৩০। পুলিশ এবং সেনাবাহিনীর চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে। গাজীপুরে এক আসনে বিএনপিতে সক্রিয় আওয়ামী লীগের কর্মী সমর্থক আর সুবিধাভোগীরা। তৃণমূলে ক্ষোভ, ত্যাগী যোগ্যরা মনোনয়ন না পেলে হাতছাড়া হবে আসনটি। আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিল, তাদেরকে ৯টা ইউনিয়নের আহ্বায়ক সদস্য নিযুক্ত করা হয়েছে। এখানে বিতর্কিত কোনো লোককে মনোনয়ন দেয় তাহলে এই আসনে পুনরুদ্ধার করা খুবই কঠিন হবে। পাকিস্তানের পরমাণু অস্ত্রের নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রের কাছে দিয়েছিলেন পারভেজ মোশাররফ। সাক্ষাৎকারে সিআইএর সাবেক কর্মকর্তা। নারী সেজে পাকিস্তানে পালান লাদেন। সবাইকে আমন্ত্রণ। দুপুরের বাংলাদেশে আপনাদের সাথে আছি আমি ফয়সাল তিতুমির। এতক্ষণ শিরোনামগুলো দেখলেন। ছোটখাটো সমস্যা দূরে রেখে গণতান্ত্রিক ব্যবস্থা এগিয়ে নিতে সব রাজনৈতিক দলকে নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে দৈনিক নয়া দিগন্তের বর্ষপূর্তি অনুষ্ঠানে আহ্বান জানান তিনি। বলেন, গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে এগিয়ে যাবে বাংলাদেশ। বাকশাল প্রতিষ্ঠার পর থেকেই গণমাধ্যমের উপর অনেক অত্যাচার চালানো হয়েছে মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, সেই বাকশাল বিলুপ্তির পর জিয়াউর রহমান গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করেন। একই অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, আগামী দিনে মত পার্থক্য থাকা সত্ত্বেও দেশ সার্বভৌমত্বের প্রশ্নে এক থেকে ফ্যাসিস্ট আওয়ামী লীগের প্রত্যাবর্তন ঠেকানো হবে। রাজনীতিবিদদের বিভেদের কারণেই ফ্যাসিবাদের প্রত্যাবর্তন ঘটলে জাতি ক্ষমা করবে না। সকলের কাছে গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে আমরা কিন্তু একটা গণতান্ত্রিক ব্যবস্থাতে ফিরে যাওয়ার সুযোগ পাবো। সেই সুযোগ সৃষ্টির জন্য আমি আহ্বান রাখবো সকল রাজনৈতিক দলের কাছে যে আমাদের ছোটখাটো সমস্যা এগুলোকে দূরে রেখে গণতান্ত্রিক ব্যবস্থাটাকে আমরা ফিরে আনার জন্য সবাই এই নির্বাচনে অংশ নেই, গণতান্ত্রিক ব্যবস্থাকে ফিরে নিয়ে আসি। দেশের প্রশ্নে, এই দেশের গণতন্ত্র, স্বাধীনতা, সার্বভৌমত্বের প্রশ্নে সবাই আমরা ঐক্যবদ্ধ থাকব এবং ঐক্যবদ্ধ থেকেই আমরা ফ্যাসিস্ট আওয়ামী লীগের প্রত্যাবর্তনের সমস্ত দরজা বন্ধ করব। যদি আমাদের অনৈক্যের কারণে, আমাদের বিভেদের কারণে কোনো সময় কোনো ফাঁকে যদি ফ্যাসিবাদের প্রত্যাবর্তনের কোনো আশঙ্কা থাকে, এই জাতি আমাদেরকে ক্ষমা করবে না। জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত হওয়া পর্যন্ত এনসিপি লড়াই চালিয়ে যাবে, এমনটাই জানিয়েছেন দলটির সদস্য সচিব আখতার হোসেন। বলেন, জুলাই সনদ বাস্তবায়ন নিশ্চিত হলেই সেই সনদে স্বাক্ষর করবে এনসিপি। দুপুরে সংসদ ভবনের এলডি হলে এনসিপির জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে বৈঠক শেষে এমনটাই জানান তিনি। এ সময় আখতার হোসেন বলেন, কোনো দলের চাপে পড়ে জুলাই ঘোষণাপত্রের মতো জুলাই সনদকেও কেবলমাত্র একটি কাগুজে জিনিসে পরিণত না করাতে কমিশনের প্রতি আহ্বান জানান। বলেন, কমিশন কোনো দলের চাপে যদি কোনো সিদ্ধান্ত নেয় তাহলে বুঝতে হবে যে লন্ডন বৈঠকের ভিত্তিতেই ক্ষমতা হস্তান্তর চায় সরকার। এ সময় তিনি জানান, সনদ বাস্তবায়ন এবং পিআর সম্পন্ন হলেই জোট নিয়ে ভাববে এনসিপি, তবে জাতীয় স্বার্থে এনসিপি জোটের জন্য উন্মুক্ত রয়েছে বলেও জানান আখতার হোসেন। আইনি ভিত্তি দেওয়ার ব্যাপারে একমত হওয়া সত্ত্বেও সে আইনি ভিত্তি কিভাবে অর্জিত হবে, সেটা কখন থেকে কার্যকর হবে, সেই জায়গাগুলো জনগণের কাছে এখনো পর্যন্ত খোলাসা করা হয় নাই। আইনি ভিত্তির জায়গাগুলোকে পরিষ্কার না করেই সরকার এবং ঐক্যমত্য কমিশন জুলাই সনদ স্বাক্ষরের অনুষ্ঠান সম্পন্ন করেছে। জুলাই সনদ স্বাক্ষরের পর জামায়াত, বিএনপি নিয়ে এনসিপি নেতাদের বক্তব্যে রাজনীতির আগুনে আরও ঘি ঢেলেছে। বিএনপি নেতা হাফিজ উদ্দিন আহমদ অবশ্য বলেছেন, এনসিপি নতুন দল, নেতাদের রাজনৈতিক অভিজ্ঞতা কম, তাই তাদের মন্তব্যে বিএনপি কিছু মনে করে না। জামায়াত নেতা হামিদুর রহমান আজাদ বলেন, পিআর নিয়ে তার দল কোনো অপকৌশলের আশ্রয় নেয়নি। আর এনসিপির আখতার হোসেন বলেছেন,
জুলাই সনদ, গণভোট, নোট অফ ডিসেন্ট নিয়ে দলগুলোর মধ্যে টানাপোড়েন এখনো কাটেনি। গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর সামনে আসে সংস্কার ও জুলাই সনদের বিষয়টি। জাতীয় ঐকমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলো দফায় দফায় বৈঠকে নানা বিষয়ে সবাই একমত হন, আবার অনেক বিষয়ে দ্বিমত রয়ে যায়। এই অবস্থার মধ্যেই জুলাই সনদ স্বাক্ষরের বিষয়টি সামনে আসে। বিএনপি সহ কিছু দল সেটি স্বাক্ষরের কথা বললেও নতুন দল এনসিপি ও জামায়াতের অবস্থান ছিল ভিন্ন। সনদের আইনি ভিত্তি কি হবে সেটি নিশ্চিত না হলে স্বাক্ষর করবে না বলে জানায় এনসিপি। জামায়াতের গড়িমসি থাকলেও শেষ পর্যন্ত সনদে স্বাক্ষর করে। এরপর এনসিপি ও জামায়াত নেতাদের একের পর এক মন্তব্য পরিস্থিতি আরও ঘোলাটে করেছে। জুলাই সনদ নিয়ে বিএনপি, জামায়াত ও এনসিপির মধ্যে দ্বন্দ্ব কেন? এনসিপি নেতা আক্তার হোসেন জানান, নোট অফ ডিসেন্ট সহ গণভোটের মতো বিষয়গুলো নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে টানাপোড়েন রয়েছে। গণভোটের বিষয়টাকে সুরাহা করা হয়, নোট অফ ডিসেন্টের বিষয়টা সুরাহা করা হয়, আর যে কনস্টিটিউয়েন্ট পাওয়ার দেওয়া হবে তার বদলে যে একটা সংস্কারকৃত সংবিধান 2026 হিসেবে যদি উপস্থাপন করা হয়, তবেই এই যে রাজনৈতিক দলগুলোর মধ্যে বাস্তবায়নের বিষয়টা নিয়ে এক ধরনের টানাপোড়েন রয়েছে, সেটাকে একটা সমাধানের জায়গায় নিয়ে আসা সম্ভব হবে। যদিও এ নিয়ে বিএনপি জামায়াতের অন্য ভাষ্য। এরা সদ্য সাবালক হয়েছে, নতুন পার্টি, তাদের প্রতি আমাদের স্নেহ ভালোবাসা রয়েছে। তারা কি বললো এটা আমরা মাইন্ড করি না। রাজনৈতিক ক্ষেত্রে তারা অনভিজ্ঞ। একটা ভুল হয়েছে, এদেরকে যে মন্ত্রিসভা দিয়ে দলটার 12টা বাজিয়ে দিয়েছে প্রফেসর ইউনূস। এরা যদি মন্ত্রিসভা যোগ না দিত, বাইরে থাকতো, এদের সমর্থন আরও অনেক বাড়ত। কিন্তু মন্ত্রিসভায় যোগদান করার ফলে তাদের আসল চেহারা জনগণের সামনে উন্মোচিত হয়েছে। আমরা তো একসাথেই ছিলাম, আছি, থাকবো, এই প্রত্যাশা রাখি। এটা যদি কোনো মহলকে সন্তুষ্ট করার জন্য হয় অথবা রাজনৈতিক কোনো অসৎ উদ্দেশ্য হয়, এবং সেই ক্ষেত্রে যদি দেশের জন্য কোনো ক্ষতিকর পরিস্থিতি ডেকে আনে, সেটা তাদের দায়িত্ব নিতে হবে যারা এদের ভূমিকা রাখছে। জুলাই সনদে স্বাক্ষরের সময়সীমা শেষ হবে 31 অক্টোবর। এনসিপি বলছে সনদের আইনি ভিত্তিসহ 3টি শর্ত পূরণ হলে স্বাক্ষর করবে তারা। ঐকমত্য কমিশন যদি আমাদেরকে তাদের এই মেয়াদ বৃদ্ধির সময়কালে আলোচনার জন্য আমাদেরকে আহ্বান করে, সেই আলোচনায় আমরা অবশ্যই অংশগ্রহণ করব। কিন্তু যদি সে আলোচনাগুলোর মধ্য দিয়ে জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়া, সেটাকে বাস্তবায়নের জায়গাটাতে একটা সুনির্দিষ্ট রোডম্যাপ তৈরি হওয়া, এই জায়গাগুলো অপ্রত্যাশিতভাবে যদি না হয়, সেক্ষেত্রে অবশ্যই বাংলাদেশের জনগণকে সাথে নিয়ে আমাদেরকে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। এদিকে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বিএনপি ও জামায়াতকে নিয়ে করা পোস্ট নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। জামায়াতের উদ্দেশ্যে লেখেন, পিয়ার আন্দোলন ছিল একটি পরিকল্পিত রাজনৈতিক প্রতারণা। ঐকমত্য কমিশনের আলোচনার সময়টাতে জামাত যেই আলোচনাটা এই সময়টাতে নিষ্প্রয়োজন, যে আলোচনাটা এখনকার জন্য বাস্তবসম্মত নয়, পিয়ারের আলোচনাটা নিম্নকক্ষের ক্ষেত্রে, সেটাকেই যখন প্রধান এজেন্ডা আকারে উপস্থাপন করা হয়েছে, সেটার মধ্য দিয়ে আসলে সংস্কারের যে সামগ্রিক আলোচনা, সেটা যে গুরুত্বহীন হয়ে পড়লো, সেই কথাটাই তিনি তার বক্তব্যের মধ্য দিয়ে ব্যক্ত করেছেন। যারা আজকে বলে দলীয় এজেন্ডা পিয়ার, তাহলে দলীয় এজেন্ডা হিসেবে যারা পিয়ার গ্রহণ করছে বা দাবি জানাচ্ছে, তো ঐক্যপক্ষে তো ওনারও পিয়ার দাবি করেছে, তাহলে ওরা পিয়ারের বিপক্ষে অবস্থা নিচ্ছে কিনা এটা স্পষ্ট করে। তা আমরা এই অপকৌশল হিসাবে করিনি, আমরা সিনসিয়ারলি করেছি, যাতে পিয়ার প্রতি ইলেকশন হলে দেশে একটি সুষ্ঠু শান্তিপূর্ণ নির্বাচন হবে। নতুন দল আস্তে আস্তে তারা ভালো হবে, এটাই আমরা কামনা করি। এরা কি বললো এটা নিয়ে আমরা মাথা ঘামাই না, দেশের জনগণ এটা নিয়ে কোনো মাথা ঘামায় না। তবে জামাত সম্বন্ধে যা বলেছে সঠিক বলেছে। তারপরও গণ অভ্যুত্থানের মাধ্যমে যে নতুন রাজনৈতিক পরিবেশ সৃষ্টি হয়েছে, সেটার জন্য সব দল ছাড়ের মানসিকতা দিয়ে এগিয়ে আসবে বলে আশা নেতাদের। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। জুলাই সনদ স্বাক্ষর নিয়ে এনসিপি যে নাটক মঞ্চস্থ করলো তা কাম্য ছিল না।
এটা জাতীয় ঐক্যের প্রতি শ্রদ্ধা প্রকাশ করে না। যুগান্তর আয়োজিত রাজনীতিতে স্থিতিশীলতা এবং নির্বাচন ভাবনা শীর্ষক গোলটেবিল আলোচনায় এমনটাই বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। তিনি আরও বলেন, জুলাই অভ্যুত্থানের পর রাষ্ট্রকে একটি গণতান্ত্রিক অবস্থার মধ্য দিয়ে নিয়ে যাওয়া জরুরি। সেখানে পারস্পরিক মতপার্থক্য থাকলেও ঐক্যবদ্ধ থাকা উচিত। অনুষ্ঠানে জামায়াতের মজলিসে শুরা সদস্য কামাল আহমেদ বলেন, স্থানীয়ভাবে রাজনৈতিক প্রতিপক্ষের উপর যে হামলা চলছে তা দূর করা উচিত। দলগুলো কেন্দ্রীয়ভাবে তা নিয়ন্ত্রণ করবে বলে আশাবাদ জানান তিনি। আর তা না হলে আসছে নির্বাচনে সুষ্ঠু পরিবেশ নষ্ট হওয়ার শঙ্কা প্রকাশ করা হয়। গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেন, এখন আইন করা সম্ভব নয়, সবটাই অধ্যাদেশ, যেটা আগামী সংসদে পাশ হতে হবে। ফলে সংবিধান এড়িয়ে কোনো আদেশ দেয়া সমীচীন হবে না, সেটা নতুন সংকট তৈরি করতে পারে। গোলটেবিল আলোচনায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা অংশ নেন। ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত ৩০ জন। সকালে সদরের বিরামপুর এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, আধিপত্য বিস্তার সহ বিভিন্ন বিষয় নিয়ে গ্রামের একই পরিবারের ৬ ভাইয়ের মধ্যে বিরোধ চলছিল। সম্প্রতি ২ ভাই যোগ দেয় স্থানীয় প্রভাবশালী সাচ্চু মিয়ার দলে, আর বাকি ৪ ভাই যোগ দেয় পশ্চিমপাড়ার সাবেক চেয়ারম্যান হারুনুর রশিদ গ্রুপে। গতরাতে তাদের মা মারা গেলে ৪ ভাই দাফন সম্পন্ন করেন। বাকি ২ ভাই সেই দাফন কাজে অংশ নিতে না পারায় ক্ষুব্ধ হয়ে আগুন দেয় প্রতিপক্ষের বাড়িতে। আর এরই জেরে সকালে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় দুই পক্ষ। রণক্ষেত্রে পরিণত হয় গোটা এলাকা। এ সময় সংঘর্ষে প্রাণ হারান নাসির মিয়া নামের একজন, আহত হয় উভয় পক্ষের অন্তত ৩০ জন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ ও সেনাবাহিনী। এলাকার পরিস্থিতি এখনও থমথমে রয়েছে। আর বাইরের যে গ্রুপটা আছে তারা তার মাকে দাফন করেছেন। নুরুল হক ঘরের বাড়ির বাইরে ছিলেন, সে আয়সা সে দাফনে অংশগ্রহণ করতে পারে নাই বিধায় তাদের মধ্যে একটা দ্বন্দ্ব হয় এবং তারা তার ভাইয়ের ঘরে আগুন দিয়ে দেয়। গতকালকে আগুন দিয়ে দেওয়ার ফলে সেই যে ঘটনার সূত্রপাত হয় এবং সেই ঘটনার সূত্র ধরে আজকে ভোরবেলায় এই যে গোষ্ঠীগত দ্বন্দ্ব যেটা সেটা গোষ্ঠীতে যদি বিভক্ত ছিল, সকালবেলা সেই গোষ্ঠীর দ্বন্দ্বে আজকে একজন নিহত হয়। অনেক সংসদীয় আসনে বিএনপির ৫ থেকে ৭ জন মনোনয়ন প্রত্যাশী, যাদের কেউ কেউ দীর্ঘদিনের রাজপথের আন্দোলনে না থেকেও ৫ই আগস্টের পর হয়েছেন সক্রিয়, বাগিয়ে নিয়েছেন পদ আর প্রভাব খাটিয়ে নিজেদের মতো করে স্থানীয় কমিটিও করছেন। পুরনো ত্যাগীদের বদলে সেসব জায়গায় জায়গা পেয়েছেন আওয়ামী লীগের কর্মী সমর্থক এবং সুবিধাভোগীরা। প্রার্থী চূড়ান্ত করতে এসব হিসেব না করলে ধানের শীষের জয় হাতছাড়া হবার শঙ্কাও আছে। রাজধানীর পাশের গাজীপুর ১ আসনে সরেজমিন ঘুরে সেই চিত্রই দেখলেন সহকর্মী সাইফুদ্দিন রবিন। বিধানকৃষ্ণ বর্মন জাতীয়তাবাদী ক্ষুদ্র নৃগোষ্ঠী দলের কেন্দ্রীয় এই সহসভাপতি, গাজীপুর ১ আসনের মৌচাক ইউনিয়ন বিএনপির ও কালিয়াকৈর উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি। রাজপথে ছিলেন, পালিয়ে বেরিয়েছেন, জেলও খেটেছেন। কিন্তু ৫ আগস্টের পর বিধানকৃষ্ণ বর্মনের মতো এই সংসদীয় আসনের বেশ কয়েকটি ইউনিয়নের সাবেক দায়িত্বশীলদের অনেকেই পদবঞ্চিত। সিনিয়র সহসভাপতি ছিলাম মৌচাক ইউনিয়নের এবং উপজেলা সাংগঠনিক সহসভাপতি ছিলাম, কিন্তু আমাদের মূল্যায়ন করা হয় না। অ্যাডভোকেট কামরুল ছিল সভাপতি এবং উপজেলা সাংগঠনিক সম্পাদক, তাকেও কোনো মূল্যায়ন করা হয় না। মৌচাকের বিষয়টা আমি বলতেছি, আর যারা নির্যাতিত নিপীড়িত নেতা তাদের কাউকে মূল্যায়ন করে না, এখানেই দুঃখ। আমি চাপার বিএনপির সভাপতি, কালিয়াকৈর উপজেলা বিএনপির সহসভাপতি। আমার ইউনিয়নে যাকে আহ্বায়ক করা হয়েছে, এই ১৭ বছর তিনি রাজপথে ছিলেন না। রাজধানী ঢাকার পাশে শিল্পাঞ্চল খ্যাত কোনাবাড়ি, কাশিমপুর, কালিয়াকৈর নিয়ে গঠিত গাজীপুর ১ সংসদীয় আসন। বিগত কোনো নির্বাচনেই যে আসনে জয় পায়নি ধানের শীষ প্রতীকের বিএনপি। একসময়ের প্রভাবশালী নেতা তানভীর আহমেদ সিদ্দিকী বারবার হেরেছেন এই আসনে। এবারও তাঁর ২ ছেলে ইরাদ আহমেদ ও ইশরাক আহমেদ মনোনয়ন প্রত্যাশী। তৃণমূলের অভিযোগ, দীর্ঘ ১৭ বছরের আন্দোলনে নিষ্ক্রিয় ছিল এই পরিবার। ৫ আগস্ট পরবর্তী সময়ে বাগিয়ে নেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব পদ। এরপর প্রভাব খাটিয়ে সংসদীয় আসন গাজীপুর ১-এ বিভিন্ন কমিটি গঠন করেছেন। বাদ পড়েছেন দীর্ঘদিনের নিপীড়ন নির্যাতনের শিকার ও সক্রিয় নেতাকর্মীরা, জানিয়ে ক্ষুব্ধ তৃণমূল। কাউকে না ডেকে নিজেই কমিটি পকেট কমিটি দিয়েছে। 90% এই ধরনের লোকরে উনি নিয়ে আসছেন, যাদেরকে আমরা আওয়ামী লীগের দূষর হিসেবে জানি। আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিল, তাদেরকে ৯টা ইউনিয়নে আহ্বায়ক সদস্য সচিব করা হয়েছে। যারা ত্যাগী মাটি থেকেছে, নেতাকর্মীদের খোঁজ খবর নিয়েছে, এই ধরনের যদি কাউকে এই আসন থেকে নমিনেশন দেওয়া হয় তাহলে অবশ্যই ইনশাল্লাহ ধানের শীষ বিজয় হবে। প্রার্থী সিলেকশনের ব্যাপারেও দলের অনেক চিন্তা ভাবনা করেই
সিদ্ধান্ত নিবে বলে আমি বিশ্বাস করি। এখানে বিতর্কিত কোনো লোককে মনোনয়ন দেয় তাহলে এই আসনে পুনরুদ্ধার করা খুবই কঠিন হবে। এই আসনে ধানের শীষ নিয়ে লড়তে চান কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইয়েদুল আলম বাবুল, সহস্রম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির খান, মুজিবুর রহমান, হেলাল উদ্দিনও। কেবল এক আসনের এত প্রার্থী থেকে দল কাকে চূড়ান্ত করবে? কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও গাজীপুর এক আসনের মনোনয়ন প্রত্যাশী সাইয়েদুল আলম বাবুল আশা প্রকাশ করেন ত্যাগীদের মূল্যায়নের। দলের প্রতি কার কতটা ডেডিকেশন আছে, কে কতটা দলের দুঃসময়ে পাশে ছিল, তাদের সম্বন্ধেও সকল খোঁজ খবর, রেকর্ড ডকুমেন্ট সব কিছু তো প্রমাণিত। কোনো সময় ধানের শীষের জোয়ার বা নৌকার জোয়ার, অমুক জোয়ার, এখন আর জোয়ারে নির্বাচন হবে না। এখন হবে যোগ্য ভালো প্রার্থী দেখেই এই নতুন জেনারেশন অন্তত ভোট দিবে। প্রার্থী কিংবা নেতৃত্ব নির্বাচনে পক্ষপাতিত্ব হলে বা দীর্ঘ রাজনীতি ও সক্রিয়তার মূল্যায়ন না হলে পরিবর্তিত পরিস্থিতিতে দল হিসেবে বিএনপি ক্ষতিগ্রস্ত হবে বলে মনে করেন কেন্দ্র থেকে তৃণমূলের নেতাকর্মীরা। একসময়ের তুমুল জনপ্রিয় ব্যান্ড দল ডিফারেন্ট টাচের একটি পলিটিক্যাল স্যাটায়ার সং ছিল, যে গানে তারা বলছেন, এমন হায় একবার দুইবার নেতা হইতে চায়, বড় স্বাদ একবার আমি মিনিস্টার হইব, মিনিস্টারি না পাইলেও এমপি হব। দেশজুড়ে যেন সেই এমপি হওয়ার দৌড়ে মনোনয়ন প্রত্যাশীদের ভিড়। কিন্তু কে আসলে সংসদ সদস্য নির্বাচিত হবেন কিংবা বিএনপির দল হিসেবে তাদের প্রতিনিধি নির্বাচনের ক্ষেত্রে কাকে প্রাধান্য দেবেন? দীর্ঘদিনের নিপীড়ন, নির্যাতনের আন্দোলন সংগ্রামে প্রতিনিধিত্বকারী এবং স্থানীয় সমস্যা চিহ্নিত করতে পারে এমন নেতৃত্ব, নাকি 5 আগস্ট পরবর্তী সময়ে কিংবা নিরাপদে থেকে রাজনীতি করে যাওয়া সেই মানুষটিকে? এটি নির্ধারণ করাই দল হিসেবে বিএনপির এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, গাজীপুর, ঢাকা। এদিকে গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র এবং অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে দলটির নেতাকর্মীরা। গাজীপুরের চৌরাস্তা এলাকায় এই কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় বক্তারা বলেন, শওকত হোসেন সরকারের বিরুদ্ধে ফেসবুকে ষড়যন্ত্র এবং অপপ্রচার চালাচ্ছে একটি মহল। এসব বন্ধ করতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন তারা। পরে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে বিক্ষোভ মিছিল করেছেন নেতাকর্মীরা। গাজীপুরে চৌরাস্তা থেকে বেরিয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণের পর কদা এলাকায় গিয়ে শেষ হয় মিছিল। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো কমপ্লেক্সে অগ্নি দুর্ঘটনার কারণ এবং নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে আসবেন 4 দেশের বিশেষজ্ঞরা। এই তথ্য জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে বিমানবন্দরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কার্গো কমপ্লেক্স এবং ই গেট পরিদর্শন শেষে কথা জানান তিনি। বলেন, প্রবাসীরা যেন হয়রানির শিকার না হয় সেই বিষয়টি মাথায় রেখেই দ্রুততম সময়ের মধ্যে শাহজালাল বিমানবন্দরে ই গেট চালুর ব্যবস্থা নেওয়া হচ্ছে। এটি চালু হলে প্রবাসীরা বিমানবন্দরে নির্বিঘ্নে তাদের সকল প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন বলেও জানান তিনি। এই অগ্নিকাণ্ডের ভিতরে যদি কোনো অব্যবস্থাপনা থাকে, এই জন্য আমরা 4টা দেশের ইনভাইট করছি তাদের আসার জন্য। ইংল্যান্ডকে ইনভাইট করা হয়েছে, আপনার অস্ট্রেলিয়ারে ইনভাইট করা হয়েছে, চায়নারে ইনভাইট করা হয়েছে, টার্কিরে ইনভাইট করা হয়েছে। তাদের স্পেশালিস্ট আমরা আনতে চাচ্ছি, তারা একটা ইনভেস্টিগেশন করে মানে কারণটা কি এবং কে দায়ী এটা তারা বের করতে পারে। 3 জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন 6 জন, আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। ফরিদপুরে ট্রাকের ধাক্কায় ব্যাটারি চালিত ভ্যানের 2 যাত্রী নিহত হয়েছেন। শুক্রবার রাতে বোয়ালমারী উপজেলার মাঝকান্দি ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কে এই দুর্ঘটনা হয়। নিহতরা হলেন বিপ্লব কুমার মধু সাহা এবং নারায়ণ সাহা। পুলিশ জানায়, আশ্রমে নামযোগ্য শুনে ব্যাটারি চালিত ভ্যানে করে বাড়ি ফিরছিলেন তারা। এ সময় হঠাৎই ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা ট্রামের সাথে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান 2 জন। আহত হন ভ্যানের চালক এবং 4 যাত্রী। খবর পেয়ে ট্রাকটি জব্দ করেছে পুলিশ, তবে পালিয়েছে চালক ও হেল্পার। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদিকে নওগাঁর ধামইরহাটে গরু বোঝাই ট্রলি উল্টে প্রাণ গেছে 2 জনের। সকালে উপজেলার বিহারীনগর বাইপাস সড়কে এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ধামইরহাট থেকে গরু নিয়ে জয়পুরহাট যাচ্ছিলেন কয়েকজন ব্যবসায়ী। এ সময় ট্রলিটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে সড়কের পাশে ধান খেতে গিয়ে পড়ে। চাপা পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান মাসুদুর রহমান এবং ভুট্টুর রহমান। আহত হন 4 জন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহগুলো উদ্ধার করে। এছাড়া লালমনিরহাটের আদিতমারিতে ব্যাটারি চালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে 2 জন নিহত হয়েছেন। চট্টগ্রামে বেড়েই চলেছে ব্যাটারি চালিত অটোরিকশার দাপট। প্রধান সড়কে চলাচল নিষিদ্ধ হলেও বেশিরভাগ ক্ষেত্রেই সেটা মানছেন না চালকেরা। অদক্ষ চালক এবং বেপরোয়া গতির কারণে প্রতিনিয়ত ঘটে দুর্ঘটনা, বেড়েছে যানজট।
পুলিশ জব্দ করলেও জরিমানা দিয়ে আবারও সড়ক দখল করছে এসব অটোরিকশা। সড়কে শৃঙ্খলা ফেরাতে স্থায়ীভাবে এসব বন্ধের দাবি যাত্রী পথচারীদের। প্রধান সড়কে চলাচল নিষিদ্ধ হলেও চট্টগ্রাম নগর জুড়ে দাপিয়ে বেড়াচ্ছে ব্যাটারি চালিত অটোরিকশা। গত কয়েক বছরে এসব অটোরিকশার কারণে বেড়েছে যানজট, প্রায়শ ঘটছে দুর্ঘটনা। এদিক থেকে ডাইনে ঢুকিয়ে দেয়, এদিক থেকে বামে ঢুকিয়ে দেয়, প্রচুর অ্যাক্সিডেন্ট করে ওরা। তারা নিয়মকানুন শিখে নাই, যার কারণে দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট হয় বেশি। চালানোর কোনো গতি নেই, গতি ছাড়া চালাচ্ছে জোরে গাড়ি, বেপরোয়া গাড়ি চালাচ্ছে। এখানে অটো একবারে চলা নিষিদ্ধ। বর্তমানে যে অটোওয়ালারা আমাদেরকে মারে। ফ্রি ফেলে তো একদম হাওয়ার জাহাজ চলায়, এরকমই চালাতে থাকে। ট্রাফিক পুলিশের হিসেব অনুযায়ী চট্টগ্রাম নগরে প্রায় 1.5 লাখ ব্যাটারি চালিত রিকশা রয়েছে। প্রতিদিন 100 থেকে 150 ব্যাটারি চালিত রিকশা জব্দ করছে পুলিশ। তবে জরিমানা পরিশোধের পর ছাড়া পেয়ে আবারও নামছে সড়কে। আমরা এখান থেকে ধরবে, ডাম্পিংয়ে নিয়ে যাবে, মুন্সিরাবাদ নিয়ে গিয়ে ওখান থেকে 5,000 10,000 টাকা খাবে, খাই ছাড়িয়ে দেয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি যদি ঠিক করে যারা পুলিশ অথবা যারা আইনশৃঙ্খলা, এদের দিয়ে যদি এগুলো ঠিক করা যায়। প্রশাসন যেটা উদ্যোগ নেই, উদ্যোগটা কি থাকতে হবে, কাজের কথায় কাজে কি থাকতে হবে, মিল থাকতে হবে। অদক্ষ চালক ও বেপরোয়া গতিতে এক একটি রিকশা হয়ে উঠে গতিদানব। সড়কে শৃঙ্খলা ফেরাতে এসব অটোরিকশা স্থায়ীভাবে বন্ধের দাবি যাত্রী পথচারীদের। অনেক মানুষ পঙ্গু হয়েছে, আমার দৃষ্টিতে এটা না থাকাটাই বেটার। উঠে নেওয়া দরকার এটা, কারণ আমাদের জনসাধারণের চলাফেরাই আপনারা বিগত সময় দেখছেন অনেক রকম সমস্যা হয়েছে এগুলোর কারণে। কমপ্লিটলি ব্যান না করা পর্যন্ত এগুলো অ্যাকচুয়ালি রাস্তাঘাটে খুব বড় বড় অ্যাক্সিডেন্ট করবে। আমার মতে গভর্নমেন্টের উচিত, বর্তমান প্রশাসনের উচিত যেটা টোটালি একেবারে ব্যান করে দেওয়া। দ্রুত সময়ের মধ্যে লাগাম টানা না গেলে সড়কে যানজটের পাশাপাশি দুর্ঘটনার ঝুঁকি আরও বাড়বে বলছেন সংশ্লিষ্টরা। জুবাইর ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। শুধু চট্টগ্রাম নয়, আমার মনে হয় সারা দেশের চিত্রটা অনেকটা একই রকমের। এটা একটা নিয়ম শৃঙ্খলার মধ্যে আনা আসলেই জরুরি। যাচ্ছি পরের খবরে। কোনোভাবেই লাগাম টানা যাচ্ছে না সীমান্ত দিয়ে চোরাচালানের। ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তবর্তী 3 উপজেলা যেন বাংলাদেশ ভারতের চোরাচালান সিন্ডিকেটের পছন্দের রুট। প্রতিদিনই বিজিবির অভিযানে ধরা পড়ছে বড় বড় চালান। শুধু 4 মাসেই 100 কোটি টাকার চোরাই পণ্য জব্দ করেছে বাহিনীটি। স্থানীয়দের দাবি, মূল হোতাদের আটক না করে শুধু অভিযান পরিচালনা করে চোরাচালান বন্ধ সম্ভব নয়। হুট করে দেখে মনে হবে নির্মাণ কাজের জন্য ট্রাকে করে আনা হয়েছে পাথর, কিন্তু ভুল ভাঙে উপর থেকে কিছু পাথর সরানোর পর বের হয়ে আসে কয়েক বস্তা চোরাই পণ্য। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর, আখাউড়া এবং কসবা উপজেলা ভারতীয় সীমান্তবর্তী। বিজিবি এবং পুলিশের কঠোর নজরদারির মধ্যেই আসছে চোরাচালানের পণ্য। একসময় মাদক চোরাচালান বেশি হলেও এখন শাড়ি, কসমেটিক্স, ইলেকট্রনিক্স সহ আসছে ওষুধ এবং খাদ্যদ্রব্য। জিরা, বাসমতি চাল, চা এগুলো আসে। এবারে আছে কসমেটিক্স, তারপরে আপনার ভারতীয় ওষুধ আসে, ভারতীয় 3 পিস, শাড়ি কাপড় এগুলো আসে। এরপরে আসে মনে করেন যে মোবাইলের ডিসপ্লে, এইগুলো আমরা পাই, প্রচুর উদ্ধার হয়। জেলার সীমান্ত এলাকায় নজরদারিতে রয়েছে বিজিবির 2টি ব্যাটালিয়ন। শুধু চলতি বছরের জুলাই থেকে অক্টোবর পর্যন্ত আলাদা অভিযানে 100 কোটি টাকার চোরাই পণ্য জব্দ করেছে বাহিনীটি। 5 শতাধিক মামলা এবং 650 চোরা কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। তবুও দিনকে দিন বেড়েই চলছে চোরাচালান। সেই সাথে পাল্লা দিয়ে বাড়ছে বিজিবির নজরদারি। পাচারকারী তো আর দ্রব্যের সাথে থাকে না, তাদের সাথে যারা থাকে তারা আমাদেরকে অনেক সময় ইনফরমেশন দিয়ে সহযোগিতা করে জিনিসটা তাদের মাধ্যমে অনেক সময় ধরে আমরা তাদেরকে আর পাই না, আসলে তারা সামনে আসে না। আমাদের এই বর্ডারটা একটু ডিফিকাল্ট বর্ডার। এই বর্ডারে চোরাচালান সবসময় ছিল। চোরাচালান যে খুব বেশি পরিমাণ বেড়েছে আমি সেটা বলবো না, বাট আমাদের আটকের পরিমাণ এটা বেড়েছে। প্রতিদিনই চোরাচালান ধরা পড়াকে ভালো লক্ষণ বলে দাবি করলেন জেলা প্রশাসক। তার মতে নিয়মিত অভিযান চালানো হলে একসময় বন্ধ হয়ে যাবে চোরাচালান। বড় বড় অ্যামাউন্টের একটা চোরাচালান এখন ধরা পড়ছে, এটা আমাদের জন্য একটা গুড সাইন, আমাদের জন্য ভালো লক্ষণ, এবং আমি আশা করি যে এভাবে রেগুলার ড্রাইভ দিতে থাকলে একসময় চোরাচালানটা কমে আসবে। চোরাচালান রোধে মূল হোতাদের আইনের আওতায় আনার দাবি স্থানীয়দের। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। একটি রাজনৈতিক দল ভারতের উপর ভর করে ক্ষমতায় আসতে চাইছে বলে দাবি করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এম এ মালেক। দুপুরে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলায় নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। এম এ মালেক আরও বলেন, বিএনপি জাতীয়তাবাদে বিশ্বাস করে। দলটি সমতার ভিত্তিতে প্রতিবেশী দেশগুলোর সাথে সম্পর্ক বজায় রাখবে। এ সময় বাংলাদেশের নির্বাচন নিয়ে ভারতকে সংযত থাকার আহ্বান জানান এম এ মালেক। পরে সিলেট 3 আসনের শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন স্থানে টিউবওয়েল বিতরণ করেন তিনি।
অন্য একটা রাজনৈতিক দল বলেছে যে বা ইন্ডিয়াকে কষ্ট দেওয়া যাবে না, অর্থাৎ এই যে আওয়ামী লীগের গ্যাপটা ওনারা এই ইন্ডিয়ার কাঁধে ভর করে তারা ক্ষমতা আসতেছে, এরা কনস্পিরেসি করছে। ফ্যাসিবাদ পরাজিত হলেও তার প্রবণতা বারবার ফিরে আসে, তাই ঐক্যবদ্ধভাবে স্বৈরাচারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন গৃহায়ন এবং গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শেখ মুজিবুর রহমান হলের অডিটোরিয়ামে গুম ফ্যাসিবাদী শাসনের নিকৃষ্ট হাতিয়ার শীর্ষক সেমিনারে এই কথা বলেন তিনি। উপদেষ্টা আরও বলেন, জুলাইয়ের গণঅভ্যুত্থান ফ্যাসিবাদের বিলুপ্তির এক নতুন সূচনা করেছে। গত 17 বছর ধরে যে দমন নিপীড়নের পথে দেশ এগিয়েছিল, জুলাই আন্দোলনের মধ্য দিয়ে বাংলাদেশ এখন নতুন এক অধ্যায়ে প্রবেশ করেছে। অনুষ্ঠানে গুমের শিকার ব্যারিস্টার মীর আহমদ বিন কাশেম আরমানের লেখা আয়না ঘরের সাক্ষী গুম জীবনের 8 বছর বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। ফ্যাসিবাদ কিন্তু পরাজিত হলেও বারে বারে ফিরে আসার চেষ্টা করে। আমরা যেন তা একত্রিতভাবে ঐক্যবদ্ধভাবে, আমাদের মধ্যে বিভিন্ন মতের পার্থক্য থাকতে পারে, কিন্তু সবাই একত্রিত হয়ে যেন ফ্যাসিবাদের প্রতিহত করার কাজটা জারি রাখতে পারি। শিশু, নারী এবং গৃহকর্মীদের জন্য আলাদা করে ন্যায়পালের ব্যবস্থা হলে জবাবদিহিতা প্রতিষ্ঠা পাবে, এমনটা বলেছেন নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রধান শিরিন পারভিন হক। বলেন, গৃহকর্মীদের ন্যূনতম নিবন্ধন দরকার, তাহলে তারা সামাজিক এবং আইনি স্বীকৃতি পাবে। ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ছায়া সংসদে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, গৃহকর্মীদের মতো অত্যন্ত সংবেদনশীল শ্রমিকদের কল্যাণে বিগত সরকার কোনো কিছুই করেনি। ডিবেট ফর ডেমোক্রেসি ছায়া সংসদ এবারের প্রতিপাদ্য আইন করে নয়, মানবিক দৃষ্টিভঙ্গি গৃহকর্মীর অধিকার সুরক্ষা করতে পারে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রধান শিরিন পারভিন হক। বলেন, রাজনৈতিক দলগুলোর যদি সদিচ্ছা থাকে তাহলে তাদের অধিকার প্রতিষ্ঠায় কিছুটা পরিবর্তন আসতে পারে। তাদের সুরক্ষা নিশ্চিত করা, কিন্তু সেই সাথে সাথে তাদের অধিকার সমুন্নত রাখা এবং তাদের প্রতি মর্যাদা সম্পন্ন আচরণ করা। যারাই সরকার গঠন করুক, আমি আশা করব যে তাদের লিস্ট অফ প্রায়োরিটিতে এটা আসবে, কারণ এই মানুষগুলো আর কতদিন বঞ্চিত থাকবে। ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, বিগত সরকার গৃহকর্মীদের জন্য একটি নীতি প্রণয়ন করলেও তা বাস্তবায়ন করেনি। তাদের বেতন, বোনাস, কর্মঘণ্টা ও ছুটি শ্রম আইন অনুযায়ী বাস্তবায়নের আহ্বান জানান তিনি। গত স্বৈরাচারী শাসন ব্যবস্থার মধ্যে কিন্তু আমরা গৃহকর্মীদেরকে তাদের সুরক্ষার জন্য সেই স্বৈরাচারী শাসন ব্যবস্থা তাদের নজরে আসেনি। তাদের নজরে এসে বিত্তবানদের কথা, তাদের নজরে এসে অর্থ পাচারের কথা, তাদের নজরে হচ্ছে ইকোনমিক জোন করবার কথা তাদের নজরে এসেছে। তাদের নজরে কিন্তু কখনোই সে একটি যে পলিসি করার জন্য গৃহকর্মীদের সুরক্ষার জন্য আমরা সেই সংবেদনশীল কোনো বিষয় সেই স্বৈরাচারী শাসন আমলে আমরা দেখতে পাইনি। তাদের বিপক্ষে আছে না বলুন। বিতর্ক প্রতিযোগিতায় বাংলাদেশ ইউনিভার্সিটিকে হারিয়ে হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ বিজয়ী হয়। হাসিবুল করিম বিজয়, যমুনা নিউজ, ঢাকা। আরপিও সংশোধনের জন্য নির্বাচন কমিশনকে অনুরোধ জানাবে বিএনপি, একথা জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমদ। রাজধানীতে লেবার পার্টির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি আরও বলেন, অতীতের সব নির্বাচনের মতোই ধানের শীষ প্রতীকে জোটের শরিক দলগুলো ভোট করবে। পিআর নিয়ে জামায়াত যা বলছে তা অবাস্তব বলে মন্তব্য করেন হাফিজ উদ্দিন। তিনি বলেন, 2-1 উপদেষ্টার কার্যক্রমে হতাশ বিএনপি, তাই সরকারকে নিরপেক্ষ ভূমিকায় থাকতে প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানানো হয়েছে। তিনি বলেন, আওয়ামী লীগ নির্বাচন পর্যন্ত নাশকতা বিশৃঙ্খলা করবে, যেভাবে গুম খুন নির্যাতন করেছে। শেখ হাসিনার ভাগ্য ভালো যে তার পিতার মতো ভাগ্য বরণ করতে হয়নি, এমন মন্তব্য করেন হাফিজ উদ্দিন। এতদিন সেরাটন কিংবা সোনারগাঁর খাবার খেয়ে খেয়ে বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ যে কত অবাস্তব পরিকল্পনা দিয়েছে, এটি দেখে আমরা অবাক হয়েছি। এই পিআর একটা জিনিস, এটা তো জামাত ইসলামী কোনোদিন বলে নাই। শীত আসার আগেই দেশের বিভিন্ন এলাকায় ভিড় করেছে পরিযায়ী পাখি। চলনবিল এবং সিরাজগঞ্জের বিভিন্ন এলাকা জুড়ে এখন পাখির কলরব। সকাল সন্ধ্যা দেখা মিলছে ব্যস্ত পাখিদের। গাছের মগডালে আবাস গড়ে তুলেছে তারা। পাখিপ্রেমীরা বলছেন, নিরাপত্তার খাদ্যে প্রাচুর্য থাকায় এই অঞ্চলে বাড়ছে পাখি।
মৃদু কুয়াশা গায়ে মেখে ভোরের আড়মোড় ভাঙছে প্রকৃতি। শীতের অপেক্ষা। চলন বিলে এখন সকাল আসে পাখির কলতানে। কথায় আছে, যে পাখি খাঁচায় থাকে না তার হারিয়ে যাওয়ারও ভয় নেই। তাই বারবার বাংলার প্রকৃতির টানে ফিরে আসে পরিযায়ীরা। পূব আকাশে আলোর রেখা ফুটে উঠতেই জেগে ওঠা নীল আকাশ আর ডানার নির্ভরতা। স্বাধীন উড়ানে সুর খুঁজে নেয় মুক্ত পাখি। গরমের তীব্রতা কমতে শুরু করলেই চলন বিল জুড়ে ভিড় করে পরিযায়ীরা। ঝাঁকে ঝাঁকে পাখির কোলাহলে মুখর হয়ে ওঠে চারপাশ। শামুক খোল, বালিহাঁস, রাতচড়া, ত্রিশূল বক, নীলশির, লালশির, কোড়া, সরালি সহ নাম না জানা হাজারো পাখি। শহুরে কোলাহল থেকে দূরে প্রকৃতির কাছাকাছি পাখি দেখেই সময় কাটিয়ে দেন কত পথিক। এই সৌন্দর্যটা দেখে কাজের ক্লান্তিটা অনেকটাই দূর হয়ে যায়। তাদের শব্দ এবং তাদের এখানে বাসা বাঁধা বা সবকিছু একটা অন্যরকম প্রাকৃতিক পরিবেশ খুব সুন্দর লাগে আর কি। সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা চত্বর, চালা, মুকুন্দগাতি, তারাস উপজেলার উলিপুর, শোলাপাড়া, মালসিন সহ অন্তত ৩০টি গ্রামে জড়ো হয়েছে পাখিরা। শীতে পাখির সংখ্যা আরও বাড়বে বলে আশা স্থানীয়দের। গত বছরের তুলনায় এবছর আরও লক্ষাধিক পাখি বেলকুচি উপজেলায় ঢুকেছে। পাড়া মহল্লায় স্কুলে এই কাউন্সিলিং করে থাকি, যারা পাখি শিকার করে তারা যাতে অতিথি পাখি শিকার না করে। মাঠ জুড়ে দাপিয়ে বেড়াচ্ছে ডাহুক, গাংচিল, পানকৌড়ি, চখাচখি, কাদাখোঁচা, মাছরাঙা, সারস। দ্য বার্ড সেফটি সংস্থার কর্মকর্তা বলছেন, আগের তুলনায় জনসচেতনতা কিছুটা বৃদ্ধি পাওয়ায় এ অঞ্চলে কমেছে শিকারীর উপস্থিতি। এই অঞ্চল হচ্ছে নিরাপত্তা এবং এই অঞ্চলে খাবার পর্যাপ্ত থাকার কারণে কিন্তু এই পাখিগুলি দিন দিন বংশবৃদ্ধি করছে। পাখির অভয়ারণ্য নিশ্চিতে কাজ করছে উপজেলা প্রাণী সম্পদ বিভাগ ও প্রশাসন। প্রচুর পরিমাণে তারা খাদ্য পাচ্ছে, শামুক, ঝিনুক। এছাড়া এরা অনেক সময় দেখা যায় যে ব্যাং, তারপরে আপনার কাঁকড়া এগুলাও খেয়ে বেঁচে থাকে। এগুলো সাধারণত এই জুলাই সেপ্টেম্বরের দিকেই বংশবৃদ্ধি করে। নিরাপত্তা আসলে সেভাবে দিতে হয় না, এখানে আসলে তাদেরকে কেউ আঘাত করে না বা করার সাহস পায় না। আর এখানে যারা আসে আমাদের পরিষদে তারাও আসলে পাখি প্রেমী, তাদেরকে সাথে নিয়েই আমরা কাজ করছি। বনায়ন বাড়লে দেশের বিভিন্ন এলাকায় পরিযায়ীদের আবাস গড়ে উঠতে পারে বলে মনে করেন পাখি প্রেমীরা। সাবরিনা লিজা, যমুনা নিউজ। লেবাননে ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর এক শীর্ষ নেতা। শুক্রবার এই তথ্য নিশ্চিত করেছে আইডিএফ। নিহত আব্বাস হাসান কারাকি ছিলেন হিজবুল্লাহর দক্ষিণ লেবানন শাখার লজিস্টিক্স প্রধান। সাম্প্রতিক বছরগুলোতে সংগঠনের অন্যান্য গুরুত্বপূর্ণ পদেও দায়িত্ব পালন করেছেন তিনি। দক্ষিণ লেবাননের নবাতিয়ার কাছাকাছি তৌল শহরে তার গাড়ি লক্ষ্য করে চালানো হয় ড্রোন হামলা। লেবানন প্রশাসন জানায় ওই হামলায় 2 জন নিহত ও 2 জন আহত হয়েছে। এর আগে বুধবার হিজবুল্লাহর রাদওয়ান বাহিনীর এক প্লাটুন কমান্ডারকে হত্যার দাবি করেছে তেল আবিব। গাজা উপত্যকায় ড্রোন ব্যবহার করে যুদ্ধবিরতি পর্যবেক্ষণ করছে মার্কিন সেনাবাহিনী। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস। সেখানে আরও বলা হয়, গাজায় নজরদারিতে কেবলমাত্র ইসরায়েলের উপর নির্ভর করছে না যুক্তরাষ্ট্র প্রশাসন, স্বতন্ত্রভাবেই করছে পর্যবেক্ষণের কাজ। ইসরায়েলি এবং মার্কিন সামরিক কর্মকর্তাদের বরাতে পত্রিকাটি জানায়, যুক্তরাষ্ট্র ইসরায়েল সিভিল মিলিটারি কোঅর্ডিনেশন সেন্টারের মিশনে সহায়তা করছে নজরদারি উড়োযানগুলো। গাজার পরিস্থিতি তদারকির জন্য সম্প্রতি দক্ষিণ ইসরায়েলে তৈরি করা হয়েছে এই যৌথ সমন্বয় কেন্দ্র। ইসরায়েলের অনুমতিক্রমেই উড়ানো হচ্ছে ড্রোনগুলো। নিউ ইয়র্কের আলোচিত মেয়র প্রার্থী জোহরান মামদানিকে নিয়ে ইসলাম বিদ্বেষী মন্তব্য করে তোপের মুখে পড়েছেন আরেক প্রার্থী অ্যান্ড্রু কুমো। 9/11 নিয়ে তার বিতর্কিত মন্তব্যে যুক্তরাষ্ট্র জুড়ে সমালোচনার ঝড় উঠেছে। উদ্দেশ্য প্রণোদিতভাবে ধর্মীয় বিদ্বেষ ছড়ানোর অভিযোগ তুলে ক্ষোভ ঝেড়েছেন মামদানিও। ইসলামোফোবিয়ার বিরুদ্ধে সবসময় শক্ত অবস্থানে থাকার ঘোষণা দিয়েছেন তিনি। তাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চালানো নেতিবাচক প্রচারণারও নিন্দা জানান মামদানি। Can you imagine Mamdani in the seat? It's another problem. But can you imagine that? No.
এক রেডিও শোতে এভাবেই নিউ ইয়র্কের মেয়র প্রার্থী জোহরান মামদানিকে আক্রমণ করেন আরেক প্রার্থী অ্যান্ড্রু কুমো। উপস্থাপক সিড রোজেনবার্গের একটি শোতে আলোচনার এক পর্যায়ে উঠে আসে আলোচিত 9/11 হামলার ইস্যুটি। এ সময় কুমো এবং রোজেনবার্গ উপহাস করে বলেন, আরেকটা 9/11 ঘটলে উল্লাসে মাতবেন জোহরান মামদানি। এ ঘটনার পর শুধু নিউ ইয়র্কেই নয়, প্রতিবাদের ঝড় উঠেছে যুক্তরাষ্ট্র জুড়ে। মেয়র প্রার্থী কুমোর এমন আচরণকে ইসলাম বিদ্বেষ হিসেবে আখ্যা দেওয়া হচ্ছে। একজন রাজনীতিকের এমন আচরণের তীব্র নিন্দা জানিয়েছেন মানবাধিকার কর্মী, আইনজীবী এবং রাজনৈতিক দলের নেতারাও। উদ্দেশ্যপ্রণোদিত এই আক্রমণ এবং ধর্মীয় বিদ্বেষের বিরুদ্ধে ক্ষোভ জানান মেয়র প্রার্থী জোহরান মামদানি। বলেন, বছরের পর বছর ধরে চলে আসা ইসলামোফোবিয়ার বিরুদ্ধে সবসময় শক্ত অবস্থানে থাকবেন তিনি। প্রতিটি মুসলিমের স্বপ্ন অন্য সব নিউ ইয়র্কারের মতো সব আচরণ পাবে, কিন্তু আমাদের বারবার বলা হয় কম চাও কমে সন্তুষ্ট থাকো। আর নয়, এই শহরে এখনো কিছু বিদ্বেষ মেনে নেওয়া হয়। ইসলাম বিদ্বেষ যেন কোনো অপরাধী নয়। কেউ মসজিদে হামলার ডাক দিলেও নিন্দা আসে না। নির্বাচিত নেতারাও প্রকাশ্যে আমাদের দেশ ছাড়ার আহ্বান জানান, আর আমরা 1 মিলিয়নেরও বেশি মুসলিম নিজের শহরেই অতিথির মতো বাঁচতে বাধ্য হই। আর নয়, একই সাথে প্রতিবাদ জানান তার বিরুদ্ধে চালানো নেতিবাচক প্রচারণারও। সম্প্রতি কুমোর প্রচারণা দল সামাজিক মাধ্যমে একটি এআই নির্মিত ভিডিও প্রকাশ করে, যেখানে অপরাধী ও সন্ত্রাসীদের মামদানির সমর্থক হিসেবে দেখানো হয়। প্রতিদিন বিজ্ঞাপনগুলোতে আমাকে সন্ত্রাসী হিসেবে দেখানো হয়। আমার খাওয়ার ধরন নিয়েও ঠাট্টা করা হয়। জরিপে বলা হয় আমি নাকি হালাল খাবার বাধ্যতামূলক করতে চাই। রাজনৈতিক কার্টুনে আমাকে বিমানে করে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের দিকে উঠতে দেখা যায়। সবই ঘৃণা ছড়ানোর জন্য বানানো গল্প। নির্বাচনী প্রচারণা শুরুর পর থেকেই মামদানিকে ব্যক্তিগতভাবে আক্রমণ করে আসছেন প্রতিদ্বন্দ্বীরা। ইসলাম বিদ্বেষী মন্তব্য করেছেন স্বতন্ত্র প্রার্থী অ্যান্ড্রু কুমো, রিপাবলিকান প্রার্থী কার্টিস লিওয়া এবং বর্তমান মেয়র এরিক অ্যাডামস। মুসলিম পরিচয়কে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে বারবার। রেজওয়ানা সাইমা, যমুনা নিউজ। পাকিস্তানের পরমাণু অস্ত্র নিয়ন্ত্রণ করত যুক্তরাষ্ট্র। বিপুল অর্থের বিনিময়ে ওয়াশিংটনকে ক্ষমতা দিয়ে রেখেছিলেন দেশটির সাবেক প্রেসিডেন্ট জেনারেল পারভেজ মোশাররফ। ভারতীয় বার্তা সংস্থা ANI-কে দেয়া সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন সিআইএর সাবেক কর্মকর্তা জন কিরিয়াকো। সিআইএর সন্ত্রাস দমন বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করা কর্মকর্তা জানান, নারী সেজে আফগানিস্তান থেকে পাকিস্তানে পালিয়ে যান আল কায়েদা প্রধান ওসামা বিন লাদেন। পাকিস্তানের অভ্যন্তরীণ নানা ইস্যুতে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপের ইতিহাস পুরনো। আন্তর্জাতিক বিশ্লেষক এবং গণমাধ্যমগুলো বলছে, সাবেক প্রেসিডেন্ট জেনারেল পারভেজ মুশাররফের শাসনামলে দেশটির ভেতরে বাইরে মার্কিন প্রভাব ছিল সবচেয়ে বেশি। এবার এই ইস্যুতে বিস্ফোরক মন্তব্য করলেন সিআইএর সাবেক সিনিয়র কর্মকর্তা জন কিরিয়াকো। ভারতীয় বার্তা সংস্থা ANI-কে দেয়া সাক্ষাৎকারে তিনি জানান, 2021 সালের পর পাকিস্তানে মার্কিন প্রভাব এতটাই বেড়েছিল যে তা ছিল অনেকটাই অর্থের বিনিময়ে পারভেজ মুশাররফকে কিনে নেওয়ার মতো। আমি যখন দায়িত্বে ছিলাম তখন বিপুল ডলার সহায়তা দেওয়া হয়েছিল, কিন্তু এই অর্থ কোন খাতে ব্যয় হতো কেউ জানতো না। পারভেজ মুশাররফকে কার্যত যুক্তরাষ্ট্র কিনে নিয়েছিল। শুধু তাই নয়, সে সময়ে পাকিস্তানের পরমাণু অস্ত্রের নিয়ন্ত্রণ নিয়েছিল যুক্তরাষ্ট্র। সমরাস্ত্রের নিয়ন্ত্রণ আমেরিকার কাছে দিয়ে রেখেছিলেন মুশাররফ। আমরা মুশাররফের সাথে নিয়মিত দেখা করতাম। প্রচুর অর্থ দেয়া হতো তাকে। তার ভয় ছিল এসব অস্ত্রের নিয়ন্ত্রণ জঙ্গিদের কাছে চলে যেতে পারে। সেই আশঙ্কায় পরমাণু অস্ত্রের নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রকে দিয়ে রাখেন তিনি। সিআইএর সন্ত্রাসবাদ বিরোধী অপারেশনের প্রধান ছিল কিরিয়াকো। সাক্ষাৎকারে বলেন, নারী সেজে আফগানিস্তান থেকে পাকিস্তানে পালিয়ে যান আল কায়েদা প্রধান ওসামা বিন লাদেন। মার্কিন সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ডের এক কমান্ডারের অনুবাদক ছিলেন একজন আল কায়েদা গুপ্তচর। মার্কিন সেনাবাহিনীতে কাজের আড়ালে গোপনে জঙ্গি গোষ্ঠীটিকে তথ্য পাচার করতেন তিনি। এই অনুবাদকের সহায়তা নিয়েই বোরকা পরে আফগানিস্তানের তোরা বোরা পাহাড় থেকে পালিয়ে পাকিস্তানে যান লাদেন। সৌদি আরবের নির্দেশে পাকিস্তানের পরমাণু অস্ত্রের জনক আব্দুল কাদের খানকে হত্যা করা হয়নি বলেও জানান সিআইএর সাবেক এই কর্মকর্তা। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ। দর্শক, এই ছিল আমাদের আজকের দুপুরে বাংলাদেশের আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।